ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি, ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে সেহেতু আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ ভাই, গত দিনে এই যে গত পরীক্ষার দুইটা সমস্যা আমি একটু সমাধান। হ্যাঁ, পরীক্ষা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। ভাই, এই যে নাবালক নাবালক এক্স এর সম্পত্তি তার মাতা ওয়াই বৈধ কর্তৃত্ব ছাড়াই 2012 সালে বিক্রয় করে। এক্স 2018 সালে সাবালকত্ব অর্জন করেন। এক্স অক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য 2023 সালে মোকদ্দমা করতে চায়। আচ্ছা, এখানে বলছে প্রশ্ন যে এক্স এর প্রতি পরামর্শ দিতে যে কি করতে পারে এক্স। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হলো যে এটাতে তোমার মামলা করতে হবে 3 বছরের মধ্যে। ঠিক আছে ভাই, এটা কত ধারায় মামলা 3 এটা বছরের মধ্যে? তামাদির 44 খুব সম্ভবত 44 অথবা 45 অনুচ্ছেদ। 44 অনুচ্ছেদ। হ্যাঁ, এটা তো ধারা বললে ধারা তো 8 ধারা আসবে না? না না না, না, ধারা আসে না। 8 ধারাতে আছে না, যদি নাবালক সাবালক হলে তামাদি অতিরিক্ত সময় পাবে 3 বছর। সে এই প্রবলেমটা আগে আপনাকে ভালো করে বুঝতে হবে ভাই, বিষয়টা আগে ভালো করে বুঝতে হবে, তারপরে প্রশ্নে কি চাচ্ছে সেইটা যাচাই করে তারপরে উত্তর করতে হবে। আচ্ছা, আমার পড়ার মধ্যে 44 অনুচ্ছেদটা পড়ছিলাম না, এই জন্য পুরো প্রশ্নই ভুল করে ফেলছি। হ্যাঁ, কিছু কিছু আসবে, কিছু কিছু প্রশ্ন দিবে যেগুলো যাতে আপনারা না পারেন এই জন্য প্রশ্ন দিবে। সুতরাং আমি শুধু ধরতেছি কি যে স্থাবর সম্পদ মানে এই যে দখল উদ্ধারের কথা বলছে, আমার মাথায় এই 6 ধারা 3 অনুচ্ছেদে 6 মাস ঘুরতেছে। হ্যাঁ, বুঝতে পারছি, তোমার কথাটা আমি ভালো করে পড়ছি, দেখলাম। রাশেদ কেমন আর আছে? একটা ভাই, ভাই 3 আসসালামু নম্বরে, আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই 3 নম্বরে যেটা ওই প্রবলেমেটিকের হ্যাঁ এক্স 20/2/2020 সালে খাস দখলের মোকদ্দমায় ডিগ্রি পায়। ওই ডিগ্রি রদ রহিত। আচ্ছা, ডিগ্রি জারির মামলার মেয়াদ 3 বছর আমরা জানি। এখন 3 বছর হচ্ছে 2020 থেকে ডিগ্রি জারির মামলা করতে পারে। সে হচ্ছে 3 বছর হইলে 2023 সাল 20/2/2023 পর্যন্ত। 2023 তো এখান থেকে 6 মাস বাদ দাও, 6 মাস বাদ দেওয়ার পরেও তো সে সময় পাচ্ছে, তাই না? সে সময় পাওয়ার পরে তারপরে যে সে হলো মামলা দায়ের করতে যাচ্ছে কততে 22/11/2023-এ। আচ্ছা, তাহলে 20/2/2023 থেকে 6 মাস বাদ দিলে 6 মাস যদি বাদ দেওয়া হয় তারপরেও তো সে অনেকটা সময় পাচ্ছে, আচ্ছা, তাহলে তো সে তামাদিতে বারিত হয়ে গেল। মানে এখানে হিসাবটা করতে হবে যে প্রথমে 20/2/2020 থেকে 3 বছর ধরলে 20/2/2023 হয়। আর 6 মাস যেহেতু কার্যকারিতা স্থগিত ছিল, তাইলে 6 মাস বাদ দিলে 15 ধারা সে আরো অনুযায়ী 6 মাস স্থগিত ছিল, অতিরিক্ত পাবে। তার মানে আরো সময় পাইছে, কিন্তু সেই সময় সে মামলা দায়ের করে নাই। তাহলে 20/2 তাহলে 6 মাসে অ্যাড করলে পরে 20/8/2020 হইতো, 20/8/2023 হইতো, 20/8/2023। সে চাচ্ছে 22/11/2023 তারিখে ডিগ্রি জারির। তাহলে 3 বছর আপ হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা তামাদিতে বারিত হয়ে যাবে। ঠিক আছে ভাই, বুঝছি ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমরা গতদিন 5 ধারাটা পড়েছিলাম, 5 ধারা পর্যন্ত। আমরা আজকে স্বীকৃতি থেকে শুরু করব। স্বীকৃতি এখন 17 ধারাতে স্বীকৃতির সংখ্যা দেওয়া আছে। বর্তমান সময় এসকে, এই যে এসকে, এটাকে আমি চিনতে পারি নাই ভাই, একটু বলবেন কাইন্ডলি? শাকিল নাকি?
বর্তমান সময় শুনতে পাচ্ছেন এসকে সাহেব? হ্যাঁ, ইমরান ইমরান ভাই, সোহেল ভাই ইমরান। ও আচ্ছা, ইমরান ভাই। ওই ঠিক নাম আছে, কিভাবে চেঞ্জ করতে হয় ওটা তো জানি না, এই জন্য চেঞ্জ করতে পারতেছি না। ও আচ্ছা, থাক, ঠিক আছে, চিনতে পারলাম। হুম। হ্যাঁ, আমরা স্বীকৃতি বলতে কি বুঝি? প্রথম প্রশ্ন হলো স্বীকৃতি কাকে বলে, বা স্বীকৃতি বলতে কি বুঝি? স্বীকৃতি বিষয়টা হলো যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো ব্যক্তির যে কোনো একটা উক্তি বা যে কোনো একটা মন্তব্য। স্বীকৃতি বলতে বোঝাচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো একটা উক্তি। যেমন ধরেন, আমি চুরি করে আইসা, আমি না, ধরেন যে আমাদের ইসমাম আছে কি এখানে? ইসমাম মানে বিশ্ববিদ্যালয়ের খাতা চুরি করে এসে মানে তার বন্ধু হানিফের কাছে গল্প টল্প করতেছে, গল্প করার পরে হানিফ আবার আরেকজনের কাছে গল্প করতেছে। এই গল্প করা অবস্থায় এই ঘটনাটা হানিফ, তারপরে শুভ, মেজবা, এরা আর কি পরবর্তীতে এই তারা যদি এই চুরি করা বিষয়ে ইসমাম যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অনুযায়ী যদি তারা যদি পরবর্তীতে কোনো মন্তব্য করে থাকে, যেমন ইসমাম, শুভ, মেজবা বা মোহিনী, তাহলে এই যে তাদের যে বক্তব্য এগুলো কি হিসাবে গণ্য হবে? যে কোনো একটা স্বীকৃতি হিসাবে গণ্য হইবে। মানে স্বীকৃতি বলতে যে কোনো একটা বিষয় সম্পর্কে যে কোনো ব্যক্তির একটা মন্তব্য বা উক্তি, এটা। আরেকটা প্রশ্ন, স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে কততে? 17-তে। স্বীকৃতি বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না, এই নীতির ব্যতিক্রম আলোচনা করুন। তাহলে এই যে স্বীকৃতির পক্ষে প্রমাণ করা যায় কিন্তু বিপক্ষে প্রমাণ করা যায় না, এটা কত ধারাতে বলা আছে? ইমরান ভাই বলেন তো। 17 স্বীকৃতির সংজ্ঞা। হ্যাঁ, 17-তে। আমি যেটা শুনতেছি ভাই সেটা বলেন, যেটা শুনতেছি না সেটা বলার দরকার নাই। আপনি কিন্তু ইমরান ভাই পরীক্ষা দেন না এখন পর্যন্ত একটাও। পরীক্ষা না দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার কি অবস্থা বা আপনি কোন পর্যায়ে আছেন। ভাই বা ওই যে অন্য আমি তাদের এই যে পরীক্ষা বাড়িতে আসছি, আল্লাহ ভালো ভালো করে রবিবার আমি চলে আসতেছি, তখন আমার আর কোনো কিছুই মিস হবে না ইনশাল্লাহ। আমি একটু প্রবলেমের মধ্যে আছি, আমি তো ব্যক্তিগতভাবে শেয়ার করছি, যার কারণে পারতেছি না। ইনশাল্লাহ সেটার সমাধান হয়ে যাবে রবিবার থেকে, ক্লিয়ার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা কত ধারাতে বলা আছে? রাজু ভাই বলেন। স্বীকৃতি পক্ষে প্রমাণ করা যায় কিন্তু বিপক্ষে প্রমাণ করা যায় না। স্বীকৃতি নিজের বিপক্ষে প্রমাণ, সরি ভুল হয়েছে আমার, স্বীকৃতি নিজের বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না, কিন্তু তিনটা ক্ষেত্রে যায়। এটা 21 ধারাতে বলা আছে যে তিনটা ক্ষেত্রে স্বীকৃতি পক্ষে প্রমাণ করা যায় কিন্তু বিপক্ষে বিপক্ষে তো এমনিতেই প্রমাণ করা যাবে। এই তিনটা ক্ষেত্রে হলো যে যখন কোনো ব্যক্তি মৃত্যু হয় বা নিখোঁজ হয়ে যদি যায়, তারপরে তার মনের বা দেহের অবস্থা যদি বর্ণনা করে, অন্যভাবে যদি প্রাসঙ্গিক হয়, যেমন স্বীকৃতি যখন ধারা 6 থেকে 55 এর মধ্যে যদি মধ্যের বাইরে পড়ে, তখন স্বীকৃতি নিজের পক্ষে প্রমাণ করা যায়। এই যে যে তিনটা ক্ষেত্র 21 ধারাতে বলা আছে, এই বলা থাকলে এই তিনটা ক্ষেত্রে পক্ষে প্রমাণ করা যায়, আর বাকি সকল ক্ষেত্রে সাধারণত হলো বিপক্ষে প্রমাণ করতে হবে। এখন এইটার সাথে আরেকটা বিষয় আমরা ইনক্লুড করে দিই যে দোষ স্বীকার কাকে বলে। দোষ স্বীকার কাকে বলে? দোষ স্বীকার বলতে বোঝাচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক কোনো অপরাধ, সে যদি নিজে কোনো অপরাধ করে এসে যদি স্বীকার করে নাই যে আমি এই অপরাধটা করেছি। যেমন ধরেন একজন ব্যক্তি ধরেন যে এই যে নিবিড়ের বাসায় রাজু ভাই গেল, রাজু ভাই গিয়ে কি করলো? ডাকাতি করলো। ডাকাতি করলো, ডাকাতি করার পরে নিবিড় বাধা দিছে, নিবিড়ের মাথায় মারি দিয়েছে একটা বাঁশ দিয়ে বাড়ি। হাতে তো চাকু ছিল বা ছুরি ছিল, বড় ছুরি, সে ছুরিতে মারে নাই, সে মারছে কিটে বাঁশ দিয়ে বাড়ি মারছে। এবং নিবিড়ের বাসায় 5 ভরি স্বর্ণ ছিল, নগদ 2 লাখ টাকা ছিল, এইগুলো রাজু ভাই নিয়ে চলে আসলো।
নিজে চলে আসার পরে পরবর্তীতে নিবিড় রাজু ভাই বিভিন্ন জায়গা ঘুরে টুরে বেড়াচ্ছে, পলায় বেড়াচ্ছে। পরবর্তীতে ভাই অ্যারেস্ট হয়ে গেল। রাজু ভাই অ্যারেস্ট হওয়ার পরে পরবর্তীতে রাজু ভাই জুডিশিয়াল কনফেশন দিল। জুডিশিয়াল কনফেশন বা কোনো ব্যক্তির কাছে, জুডিশিয়াল কনফেশন অবশ্যই বিচারকের কাছে হবে, বিচারের আদালতে হবে বা বিচারকের নিকট হবে। কিন্তু সে কোনো ব্যক্তির কাছে দিল বা আদালতে দিল, যে দিল এইভাবে যে আমি নিবিড়দের বাসায় গিয়েছিলাম ডাকাতি করার উদ্দেশ্যে। তার পরবর্তীতে নিবিড় আমাকে বাধা দেয়, পরে নিবিড়ের মাথায় আমি একটা বাড়ি মারি, বাড়ি মেরে ওর বাসায় যখন আহত হয়ে পড়ে যাই, তখন আমি ওর বাসা থেকে 5 ভরি স্বর্ণ 2 লাখ টাকা নিয়ে আমি ওইখান থেকে চলে আসি। এই যে ডাকাতি করলো, গুরুতর আঘাত সহ ডাকাতি, এই যে যে স্বীকার করলো, এটাকে বলা হচ্ছে কি দোষ স্বীকার বা স্বীকার। স্বীকৃতি আর স্বীকারোক্তি দুইটা আলাদা জিনিস। আমাদের বিশ্ববিখ্যাত জগৎ খ্যাত ফাঁকিবাজ চলে আসছে রিলিয়া। রিলিয়াকে শুনতে পাচ্ছ? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভাই, পাক আমার এত পড়াশোনা করতে, আমি এখনো পড়াশোনা শুরু করি নাই, এজন্য পরীক্ষাগুলো দিচ্ছি না। আজকে বইটা একটু খুলছি, এরপর থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিষয়টা হলো কি যে আল্লাহ পাক এখানে যারা আছে সবারই প্রিলিতে পাস করাইছে। আশা করি এখানে যারা আছে সবাই রিটেনে পাস করবে। কিন্তু পাস করার ক্ষেত্রে আমাদের উচিত যে নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করা এবং সঠিক উপায়ে পরিশ্রম করা। পরিশ্রম ব্যতীত আসলে এখানে টিকে থাকা যাবে না। আর আইনজীবী হওয়ার পরে তো আপনাদের পরিশ্রম আবার বেড়ে যাবে যখন আপনারা প্র্যাকটিসে আসবেন। প্র্যাকটিসের খুবই করুণ পরিণতি, খুবই করুণ অবস্থা। প্রথম 2 বছর 3 বছর বুঝতে পারবেন যে আসলে লাইসেন্স পাইলাম, কিন্তু যেরকমের আশা করেছিলাম আশানুরূপ কোনো সুফল আমরা পাচ্ছি না। কিন্তু লেগে থাকতে হবে, লেগে থাকলে ইনশাল্লাহ পাবেন। তো সবার ক্ষেত্রে একরকমের হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আলাদা একটা বিষয় থাকে। আবার কিছু কিছু মানুষের আসলে ওই সময়টা পার করা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। যারা মোটামুটি রেগুলার কোর্টে আসেন তারা এগুলো অনুধাবন করতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ আমার সমস্যা নাই। ইনশাল্লাহ মোটামুটি প্রথম থেকেই নিজের মামলা অনেকগুলো হয়েছে। আবার নিজের বিভিন্নভাবে কাজ টাজ করে মোটামুটি মানে রেগুলারই কাজ টাজ থাকে আর কি নিজের। সেভাবে আর কি নিজেরা যদি প্র্যাকটিসের ক্ষেত্রে মূল হলো আপনার পরিস্থিতি বাড়ানো এবং দ্রুত কাজ শিখা। যত দ্রুত কাজ শিখবেন তত আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কাজ না শিখে কোর্টে আসলে সেরকমের কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, বিষয়টা হলো যে স্বীকৃতি নিয়ে আলোচনা করতেছিলাম। স্বীকৃতি এখন এই যে রাজু ভাই নিবিড়ের বাসায় যে স্বীকৃতি দিল, এটা হলো এক প্রকার তার যে অপরাধ ছিল সেই অপরাধ বিষয়ে সে তার স্বীকৃতি দিল। এটাকে বলা হচ্ছে স্বীকারোক্তি। এখন কথা হলো যে স্বীকৃতি কত প্রকার? স্বীকৃতি 2 প্রকার। যেমন ধরো যে জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন হলো যে বিচারকের নিকট বা ম্যাজিস্ট্রেটের নিকট যে স্বীকারোক্তি দেওয়া হয় সেটা হলো জুডিশিয়াল কনফেশন। আরেকটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, যেটা আপনার সাধারণ কোনো ব্যক্তির কাছে স্বীকারোক্তি দেওয়া হয়। এখন রাজু ভাই প্রথমে আপনার ওই ডাকাতি করে আইসা পরবর্তীতে সে যদি তার রাজু ভাইয়ের বন্ধুর কাছে বললো, মানে সেও আর কি সেম প্রকৃতির মানুষ। রাজু ভাই মাইন্ড করেন না, আপনাকে আমি মানে মানে উদাহরণ দিচ্ছি। জি না। যে ধরেন যে তার কোনো বন্ধু বা অন্য কারোর কাছে যদি এই ডাকাতি সম্পর্কে কোনো যদি মন্তব্য করে থাকে বা সততা যদি দিয়ে যদি কোনো মতামত দিয়ে থাকে, সেটা হবে কি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এখন কথা হলো যে জুডিশিয়াল কনফেশন এখানে আরেকটা বিষয় আছে যে নিজেকে জড়িয়ে দোষ স্বীকার আর নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার। দোষ স্বীকার এটা 2 রকমের হইতে পারে। যে যেমন ধরেন যে রাজু ভাই ওই ডাকাতি করার সময় আরো 3-4 জন সাথে ছিল। তখন বলল রাজু ভাই যে ডাকাতি করতে গিয়েছিলাম আমি, আমার বন্ধু ওই যে সবুজ ভাই, আরো 2-1 জনের নাম বলে বললো যে আমি, সবুজ আর শোভন, ইমরান ভাই, এই কয়েকজন মিলে আমরা ডাকাতি করেছি। এই যে রাজু ভাই যখন বললো যে আমি এবং আমার বন্ধু কয়েকজন বন্ধু মিলে আমরা ডাকাতি করেছি, এটা হলো ইনকালপেটরি কনফেশন।
আরেকটা হলো এক্সকালপেটরি কনফেশন, মানে নিজেকে জড়িয়ে দোষ স্বীকার আর নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার। রাজু ভাই বললো কি যে ডাকাতি করেছে সবুজ, ইমরান, নিবিড়ের বাসায় তো ডাকাতি হয়েছে, নিবিড় না রিলিয়া, এই তিনজন মিলে ডাকাতি করছে কিন্তু আমি করি নাই, বা বললো না যে আমিও ডাকাতি করেছি। মানে নিজের দোষটা স্বীকার না করে যখন সে বলবে যে আমি ডাকাতি করি নাই, ডাকাতি করেছে সবুজ, ইমরান, রিলিয়া, ইরা আর কি ডাকাতি করছে এই তিনজন, এই যে নিজেকে না জড়িয়ে বা সে ডাকাতি করে নাই এইটা বলে যখন কোনো দোষ স্বীকার করা হয় বা কোনো মন্তব্য প্রদান করা হয়, সেটা হলো কি এক্সকালপেটরি কনফেশন, মানে এটা হলো নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার। আশা করি ক্লিয়ার হয়েছেন। কারোর কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ভাই এটা কি 29 দ্বারা আসবে না, না 30 দ্বারা আসবে? এই যে স্বীকারোক্তি, প্রথমত যে সাক্ষ্য আইনে স্বীকারোক্তির কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই, ঠিক না আছে? সংজ্ঞার কথা বলি নাই, যেহেতু সে নিজেকে জড়িয়ে বা অন্যদেরকে জড়িয়ে দোষ স্বীকারোক্তি দিছে, তাহলে সেটা কি 30 দ্বারা আসবে না 29 দ্বারা আসবে? ভাই এটা হলো বেসিক থেকে বলা হচ্ছে, ঠিক আছে? এটা কোনো ধারা রিলেটেড। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। মানে এই যে স্বীকারোক্তি সংজ্ঞা বললাম কত প্রকার, এটা আপনার বেসিক থেকে বলা, এটা আপনার সংজ্ঞা দেওয়া হয়নি। হ্যাঁ, তারপর দেখেন সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। ব্যাখ্যা করুন। যেমন ধরেন যে দোষ স্বীকারোক্তি, এটা আশা করি অনেকে হয়তো বুঝবেন, কারণ কি যে দোষ স্বীকারোক্তি যে কোনো ব্যক্তি যে আপনার কোনো মন্তব্য করলো, মন্তব্য করার পরে তার সেটা কি হচ্ছে, সেটা কিন্তু স্বীকারোক্তি হিসেবে গ্রহণ করা হচ্ছে না, কোনো মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু আপনার সাজা দেওয়া যাচ্ছে না। কিন্তু যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করে তাহলে কিন্তু তাকে কি করা যাচ্ছে, অবশ্যই মাস্ট বি পানিশড দেওয়া যাচ্ছে বা পানিশড করা যাচ্ছে। এখন কথা হলো যে স্বীকৃতি আর স্বীকারোক্তি, যে কোনো স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকারোক্তি স্বীকৃতি হিসাবে গণ্য হয় না। এর মূল ব্যাখ্যা হলো যে আপনার স্বীকৃতি দিলেই তাকে পানিশড বা শাস্তি প্রদান করা যায় না, কিন্তু সকল স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে শাস্তি প্রদান করা যায়। আর সকল স্বীকৃতি আপনার স্বীকারোক্তি হিসাবে গণ্য হইবে না। এই জন্য বলা হচ্ছে যে আপনার সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়, কিন্তু সকল স্বীকারোক্তি স্বীকৃতি। ক্লিয়ার হয়েছেন? কারো কোনো প্রশ্ন আছে? আশা করতেছি প্রশ্ন নাই। স্বীকৃতি কি কখনো দোষ স্বীকার হতে পারে? হ্যাঁ, স্বীকৃতি অবশ্যই দোষ স্বীকার হইতে পারে। কারণ স্বীকৃতি যখন দেখা যাবে যে সত্য, যখন দেখা যাবে যে স্বেচ্ছাচারিতা নাই, সরি মানে জোরপূর্বক বা অন্য কোনো উপায়ে দেওয়া হয় নাই, বা যখন সেটা কোনো অপরাধ বিষয়ে যখন কোনো স্বীকৃতি প্রদান করা হচ্ছে বা দণ্ড দেওয়ার জন্য যথেষ্ট কারণ যখন থাকবে, তখন সেটাকে দোষ স্বীকার বলে গণ্য হইতে পারে। আর একটা দেখেন যে পুলিশের নিকট দোষ স্বীকার করা হইলে সেটা কতটুকু আইনগতভাবে গ্রহণীয়। পুলিশের নিকট যদি দোষ স্বীকার করা হয় তাহলে সেটা কতটুকু আইনগতভাবে গ্রহণীয়, এটা একটু বলেন তো। যদি আলামত উদ্ধার হয় তাহলে গ্রহণযোগ্য হবে। জি জি বলেন ক্লিয়ারলি। ভাই বলছিলাম পুলিশের নিকট যদি দোষ স্বীকারোক্তি করে এবং ওই দোষ স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো আলামত উদ্ধার করতে পারে 26 ধারা অনুযায়ী, সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। ও যতটুকু প্রাসঙ্গিক ততটুকু হবে। এই যে রাজু ভাইয়ের বক্তব্যকে কেউ কি মানে করবে, ডিফেন্স করবে? হ্যাঁ, ওইটা 26 দ্বারা হবে না, ওইটা 27 দ্বারা হচ্ছে প্রাপ্ত যারা হবে তথ্যের ভিত্তিতে যদি কোনো কিছু উদ্ধার করা হয়, আর 26 ধারায় তো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হচ্ছে স্বীকারোক্তি, দোষ স্বীকারোক্তি। ঠিক আছে, 27 ধারাই হবে। এটা 27 ধারাতে হবে রাজু ভাই। আমি একটু ক্লিয়ার করে দিই। 25 ধারাতে বলা আছে যে পুলিশের নিকট যে কোনো স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। 26-এ বলা আছে যে পুলিশের কাছে যদি কোনো স্বীকৃতি প্রদান করা হয়, এরকমের স্বীকৃতি যখন পুলিশ হেফাজতে থাকবে, কিন্তু ওই হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
যদি কোনো দোষ স্বীকার করা হয় তাহলে সেটা কি হবে, গ্রহণযোগ্য হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে যখন এই ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে দোষ স্বীকার রেকর্ড করবে তখন তার আশেপাশেও যেন কোনো পুলিশ থাকবে না। যদি আশেপাশে কোনো পুলিশ থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। পুলিশ হেফাজতে কিন্তু একান্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই দোষ স্বীকারোক্তিটা গ্রহণ করবেন। আরেকটা বিষয় হলো যে এই দোষ স্বীকারোক্তি পুলিশ হেফাজতে 26 ধারা অনুযায়ী যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই ধারাটার দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য হইতে হলে অবশ্যই কি করতে হবে, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন। 27 ধারাটা মোস্তাফিজ কি শুনতে পাচ্ছ? মোস্তাফিজ? জি ভাই, শুনতে পাচ্ছি। এই 27 ধারাটা চেষ্টা করো তো তুমি। 27 ধারা হচ্ছে কোন দোষ স্বীকারোক্তির ভিত্তিতে, অর্থাৎ পুলিশের কাছে যদি দোষ স্বীকারোক্তি করা হয় আর ওই দোষ স্বীকারোক্তির ভিত্তিতে যদি আলামত উদ্ধার করা যায়, ওই আলামত উদ্ধারের জন্য যতটুকু মানে প্রয়োগ করা হবে ওইটুকুই হচ্ছে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার, আর একটু ক্লিয়ার কনসেপ্টে মোহিনী বলো। হ্যাঁ, ওই মানে 27 ধারার মূল বক্তব্য হচ্ছে যে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি তো প্রথমত না, আপনার গ্রহণযোগ্য না। কিন্তু পুলিশের নিকট দোষ স্বীকারোক্তির মাধ্যমে যদি কোনো আলামত উদ্ধারের কথা বলা হয়ে থাকে যে অমুক স্থানে কোনো মানে অপরাধের সাথে জড়িত কোনো যন্ত্র বা সাজ সরঞ্জাম বা যে কোনো রকম এভিডেন্স যদি বলা হয়ে থাকে যে অমুক স্থানে আছে, আর পুলিশ যদি তার ভিত্তিতে তদন্ত করে থাকে বা কিছু পেয়ে থাকে, তখন সেই স্বীকারোক্তিটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এক্ষেত্রে পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়া সত্ত্বেও সেটা অগ্রহণযোগ্য হবে না, বরং সেটি হচ্ছে সাক্ষ্য আইন অনুযায়ী গ্রহণযোগ্য হবে। আর এই রিলেটেড অনেকগুলা মামলা আছে। হ্যাঁ, রাইট। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আমি আর একটু ক্লিয়ার করে দিই। এই যে আমাদের রাশেদ সাহেব, রাশেদ ও একজনের কাছে কি করলো, তার একটা শত্রুতা আছে, একজনের শত্রুতার জের ধরে রাত 12টার সময় সে একজনের বাসায় ঢুকে জানলা দিয়ে দেখলো যে সে ঘুমায় আছে। ঘুমন্ত অবস্থায় তার বুকে একটা ছুরি মারলো, ছুরি মারে তাকে রক্তাক্ত করলো। রক্তাক্ত করার পরে সে তো ওইখান থেকে আর থাকবে না, ওইখান থেকে ওই স্থান থেকে দ্রুত চলে আসলো। চলে আসার পরে সে যে ছুরি দিয়ে তাকে আঘাত করেছে, আঘাত করার পরে সেই ছুরিটা প্রতিমধ্যে এক পুকুরের মধ্যে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে পরবর্তীতে তার 5 দিন পরে রাশেদ হলো গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হওয়ার পরে পুলিশের কাছে রাশেদ বলল যে আমি ওকে ছুরি আঘাত করেছি এবং যে ছুরিতে আমি আঘাত করেছি সেটা আমি এই করিমের পুকুরের মধ্যে আমি ফেলাই দিয়েছি। এই ফেলাই দেওয়ার পরে এই তথ্যটুকু পাওয়ার পরে পুলিশ কি করলো যে পুকুরে তল্লাশি করলো, তল্লাশি করার পরে ডুবুরি নিয়ে আসলো, ডুবুরি নিয়ে এসে ছুরিটা উদ্ধার করলো। উদ্ধার করার পরে এই যে রাশেদের বক্তব্য যে ছুরিটা আহত করার পরে ছুরিটা আমি পুকুরের মধ্যে ফেলে দিয়েছি, এই যে ছুরিটা পুকুরের মধ্যে ফেলে দাও, এইটুকু আপনার গ্রহণযোগ্য হবে, বাকিটুকু গ্রহণযোগ্য হবে না। বাকিটুকু ম্যাজিস্ট্রেটের নিকট যদি কোনো স্বীকারোক্তি প্রদান করে থাকে তাহলে সেটুকু আর কি গ্রহণযোগ্যতা হবে বা গ্রহণযোগ্য হবে আর কি। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। যদি থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। দেখেন, কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যায়? কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে তার শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যায়? এই প্রশ্নের উত্তর বা কোন ধারা আসবে, মূল কথা কি? আপনি কি এই প্রশ্নটাকে আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি? কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যায়?
বলেন তো কেউ একজন। বলবো জি জি শিওর, ইমরান ভাই। সাক্ষ্যনি 133 ধারা অনুসারে দুষ্কর্মের সহযোগীর সমর্থিত যে সাক্ষ্য না না দেয় ভাই, এবং যে সাক্ষ্য আপনি দেয় ভয়েড এবি ইনিশিও হয়ে গেছেন, আপনার এটা হবে না। আর কেউ? রিলিয়া, মোস্তাফিজ। আচ্ছা ভাই, ওটা 28 ধারায় হবে ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ ওই ভয় ভীতি যদি দূর হয়ে যায় তখন হ্যাঁ, আর কি ওটা হচ্ছে গ্রহণযোগ্য হবে। আইটিপি কথা শুনেছেন? আইটিপি ইনডিউসমেন্ট, থ্রেট আর হচ্ছে প্রমিস। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আইটিপি আছে, আইটিপি বলতে বোঝাচ্ছে ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস, মানে প্রতিশ্রুতি দিয়ে ছলনার মাধ্যমে যদি কোনো ব্যক্তির কাছ থেকে যদি আপনার কোনো তথ্য আদান করা হয় বা গ্রহণ করা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এটা যদি দূর করার পরে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে বা দোষ স্বীকার প্রদান করে থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য। আশা করি এটা 28 আর 29 দ্বারা দুইটা আর কি মিলায়ে পড়বেন। দুইটা মিলায়ে পড়লে মানে মূল কথা হলো যে কাউকে হুমকি ধামকি থ্রেড বা ছলনা করে যদি কোনো বক্তব্য নেওয়া হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই 29 ধারাতে একটা একটা গ্রহণযোগ্যতা আছে, যে কোনো আইটিভি ব্যতীত অন্য কোনোভাবে যদি স্বীকারোক্তি গ্রহণ করা হয়, তাহলে সেটি গ্রহণযোগ্যতা পাবে। হ্যাঁ, তাহলে এই যে 29 আর 28 এই দুইটা মিলায়ে এই প্রশ্নের উত্তর করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে কোনো সাক্ষ্য যদি গ্রহণ করতে হয় বা কাউকে যদি শাস্তি প্রদান করতে হয়, তাহলে আপনারা সবসময় একটা জিনিস, দুইটা জিনিস উল্লেখ করবেন। একটা হলো যে সাক্ষ্য হইতে হবে কি বা দোষ স্বীকারোক্তি হতে হবে সত্য এবং উইদাউট এনি ফোর্স, কোনো জোরপূর্বক না বা কোনো হুমকি ধামকির মাধ্যমে না, কোনো নির্যাতনের মাধ্যমে না, এই যে কোনো নির্যাতনের মাধ্যমে না। এক্ষেত্রে আমাদের ব্লাস্ট ভার্সাস বাংলাদেশ এই মামলাটা খুবই বিখ্যাত মামলা। আমরা এই যে দণ্ডবিধির 54 ধারাতে, সরি ফৌজদারি কার্যবিধির 54 ধারাতে যখন আমরা পড়ব, তখন আমরা এই মামলাটা করব। হ্যাঁ, তারপরে প্রশ্ন আমরা চলে যাই পুলিশের নিকট দোষ স্বীকার। আমরা এটা দেখলাম। দোষ স্বীকারোক্তি কারী ও সহ আসামির বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যবহার করার আইনগত শর্ত কি কি? দোষ স্বীকারোক্তি সত্য কিন্তু স্বেচ্ছাধীন না হয়ে থাকে এবং স্বেচ্ছা প্রণীত কিন্তু সত্য নয়। যেমন ধরেন, সে একজন ব্যক্তির দোষ স্বীকার করলো, দোষ স্বীকার সেটা কি সত্য, কিন্তু কিন্তু তাকে হুমকি ধামকির মাধ্যমে গ্রহণ করা হয়েছে। আরেকটা হলো যে স্বেচ্ছায় প্রণীত কিন্তু সত্য নয়। এই ক্ষেত্রে এটা কি গ্রহণযোগ্য কি না? এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনারা একদম, যে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম 28 আর 29, এই দুইটা দ্বারা রিলেটেড, এই দুইটা দ্বারা সেম কোয়ালিটিতে বা সেম ভাবেই অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এই যে দোষ স্বীকারোক্তি রেকর্ড করার পদ্ধতি বা বিধান কত ধারাতে বলা আছে বা কোথায় কোথায় বলা আছে? এটা রিলিয়া বলো তো। এটা আছে ভাই 164 আর হচ্ছে 164 দ্বারা জবানবন্দি দিবেন, আর ম্যাজিস্ট্রেট 366 দ্বারা অনুযায়ী লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করবেন। ধন্যবাদ। সবাই তো শুনতে পাচ্ছেন। আচ্ছা, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি কি প্রাসঙ্গিক? সর্বশেষ সংশোধনের আলোকে আলোচনা করুন। এইটা আপনার এই যে ইয়েটা আছে, এই যে 22-এর ক অনুযায়ী এটা প্রাসঙ্গিক। এটা প্রাসঙ্গিক, জাস্ট ধারাটা উল্লেখ করবেন আর ক্ষেত্রগুলো একটু জাস্ট উল্লেখ করবেন কোন কোন ক্ষেত্রে আর কি এটা প্রাসঙ্গিক, ডিজিটাল রেকর্ডের মধ্যে কোন কোনগুলো ইনক্লুডেড হবে, ওই বিষয়গুলো একটু করবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলেন তো আপনারা, দোষ স্বীকার কি প্রত্যাহার করা যায়?
দোষ স্বীকার কি প্রত্যাহার করা যায়? কেউ বলতে পারবেন? যেমন ধরুন আমি ম্যাজিস্ট্রেটের নিকট একটা দোষ স্বীকার করলাম, ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করলো 164 ধারা অনুযায়ী আমি দোষ স্বীকার করলাম এবং 364 ধারা অনুযায়ী আমি সেটা ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করলো। এই লিপিবদ্ধ করার পরে পরবর্তীতে কি এটা কি প্রত্যাহার করে নেওয়া যাবে? স্বেচ্ছায় করলে তো মনে হয় করা যাবে না। হ্যাঁ, আর হ্যাঁ, ওই যে রেট্রাক্টেড না, মানে কি জানি একটা বলে না, আরইটি আরএসিটি, রেট্রাক্টেড। রিট্রাক্টেড কনফেশন আর নন রিট্রাক্টেড কনফেশন। একটা হলো প্রত্যাহারযোগ্য আর একটা অপ্রত্যাহারযোগ্য। হ্যাঁ, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। বিষয়টা হলো যে যখন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট কোনো দোষ স্বীকার করে থাকে, এই যে আমাদের শোভন বললো যে যদি স্বেচ্ছা প্রণীত হয় বা হয় তাহলে সেটা প্রত্যাহার করা যাবে না, কারণ এটা হলো যে আপনার মূল কথা আর প্র্যাকটিসের কথা ভিন্ন। বিষয়টা হলো যে একজন ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, সে ম্যাজিস্ট্রেটের নিকট স্বেচ্ছা প্রণীত হোক বা অন্য যে কোনো ভাবে হোক না কেন, দোষ স্বীকার করার পরে সে যত দ্রুত সম্ভব সেটা প্রত্যাহার করে নিতে পারে। এটা প্রত্যাহার করবে কিভাবে? আবেদনের মাধ্যমে। আবেদনটা কিভাবে লিখবেন? কোর্টের নাম লিখবেন, মামলা নাম্বার লিখবেন, ধারা লিখবেন, বাদী বিবাদীর নাম লিখবেন, তারপর লিখবেন বিষয়। বিষয় লিখে কি লিখবেন? যে বিষয় ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারা অনুযায়ী প্রদানকৃত দোষ স্বীকার প্রত্যাহারের জন্য আবেদন। এই আবেদনের প্রেক্ষিতে লিখবেন বিনীত নিবেদন, এই যে আমি এই মামলায় আমি সম্পূর্ণ নির্দোষ, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, ডট 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 ডট, মানে সে খুন করে আসার পরেও সে বললে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আবার সে রেপ করে আসাও বলে যে আমি একদমই নির্দোষ, আমি কোনো অপরাধ করি নাই। সেদিনকে একটা শুনানি করলাম গত পরশুদিন। সেই ব্যক্তিটা 365 দিন, সরি 664 দিন হলো ইসে আছে, জেল হাজতে আটক আছে। সে হলো আপনার একজন ব্যক্তিকে মার্ডার করছে, ডাকাতি করতে যে মার্ডার করছে। এর আগেও শুনানি করছিলাম এই মামলায়, কিন্তু সে আর কি জামিন মঞ্জুর করে নাই। পরবর্তীতে গত পরশুদিন করেছি, তারপরেও না মঞ্জুর করেছে। সে কি করেছিল? সেই ডাকাতি করা অবস্থায় পরবর্তীতে সে কি করেছে? একজন ব্যক্তিকে হত্যা করেছে। আচ্ছা, ডাকাতি সহ মানে খুন সহ ডাকাতি, এটা কত ধারাতে বলা আছে পিসির? 396। 396, থ্যাংক ইউ। এই যে ধরেন যে 396-তে ডাকাতি সহ হত্যার ইয়ে করা আছে। পরবর্তীতে সে কি করেছে? ম্যাজিস্ট্রেটের নিকট সে দোষ স্বীকার করেছে। এই যে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন, কনফেশন করেছেন। পরবর্তীতে সে কিন্তু আপনার এটা প্রত্যাহার করে নাই। সে প্রত্যাহার করতে পারতো কখন? দোষ স্বীকার করার পরবর্তীতে কিছু সময়ের মধ্যেই সে প্রত্যাহার করে নিতে পারতো, কিন্তু সে প্রত্যাহার করে নাই। এই শুধুমাত্র এই দোষ স্বীকার করার কারণেই এখন পর্যন্ত জামিন হচ্ছে না এবং জামিন করাইতে পারতেছি না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন যে রিট্রাক্টেড আর নন রিট্রাক্টেড কনফেশন কি। রিট্রাক্টেড কনফেশন বলতে বোঝাচ্ছে যে যেই দোষ স্বীকারটা প্রত্যাহারযোগ্য, মানে দোষ স্বীকার করার কিছু সময়ের মধ্যেই, কিছু সময় না কিছু দিনের মধ্যেই, মানে যত দ্রুত সম্ভব সেটা আদালতের মাধ্যমে কি করতে হবে? প্রত্যাহারের আবেদন করতে হবে। প্রত্যাহারের আবেদন করে সেটা প্রত্যাহার করে নেওয়া যাবে। হ্যাঁ, আরেকটা হলো যে যেমন ধরেন যে দোষ স্বীকার আমি দোষ স্বীকার করলাম, দোষ স্বীকার করার পরে 5 বছর পরে আমি প্রত্যাহারের আবেদন করলাম, এটা গ্রহণযোগ্য নয়। এটা কি হয়ে গেছে? নন রিট্রাক্টেড কনফেশনের মধ্যে পড়ে গেছে। এটার পরবর্তীতে কনফেশন রিট্রাক্টেড করা যাবে না, প্রত্যাহার করা যাবে না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় আমরা চলে যাব। আমরা এখান থেকে এই যে দোষ স্বীকার বা স্বীকৃতি এটা শেষ করলাম। এখন আমরা এই যে ডাইং ডিক্লারেশনে চলে যাব 32-1 এবং কোন কোন ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্য বা পরবর্তীতে নেওয়া যাবে। প্রথম প্রশ্নটা বলি, মৃত বা নিখোঁজ ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতি বা কিভাবে প্রাসঙ্গিক উদাহরণ সহ আলোচনা করুন। এখান থেকে অবশ্যই একটা বা দুইটা মামলা মুখস্থ রাখবেনই, মাস্ট রাখবেন। দুইটা মামলা অবশ্যই পড়ে রাখবেন ডাইং ডিক্লারেশন থেকে। আপনারা যে গাইড বই পড়েন ওই গাইড বইয়ে দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে ওইখান থেকে অবশ্যই দুইটা
মামলা আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন। এখন মামলা মুখস্থ করার ক্ষেত্রে কি মনে রাখবেন? আপনারা অবশ্যই মামলা কি মামলা, মামলার নাম, কত সালের মামলা এবং কত ডিএলআর, এই ডিএলআর সহ মনে রাখবেন। এবং ওই মামলার যে ফ্যাক্ট বলা আছে, শুধুমাত্র যদি জাজমেন্টে যদি আপনাদের হয়ে যায় তাহলে শুধু জাজমেন্ট আপনারা মনে রাখবেন। আর যে ক্ষেত্রে মনে করেন যে ফ্যাক্ট মনে রাখবেন এবং একটু বিস্তারিত, তখন আপনারা একটু বিস্তারিত মনে রাখবেন। এখন প্রশ্ন হলো যে ডাইং ডিক্লারেশন কোন কোন প্রেক্ষাপটে গ্রহণযোগ্য এবং কি কি শর্ত আছে বা এর উপাদান কি কি, একজন একটু বলেন তো। এই মামলা সাল ডিএলআর এইগুলা না লিখলে হয় না? মানে শুধু কিছু কিছু মামলা থাকে না ভাই, যে অনেক বিখ্যাত মামলা, যে মামলাগুলো আমি নাম লিখে দিলাম, যেমন একটা মামলা হচ্ছে শ্রী বালাসু বনাম শ্রী বালাসু, এরকম একটা মামলা তো সবারই জানা। তো আমি যদি ডিএলআর বা সাল না লিখি তাহলে কি কোনো সমস্যা হবে? বিষয়টা হলো যে সবকিছুর একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, এবং কোনো একটা বিষয় যে কোনো ভাবে উপস্থাপন করা যায়, কিন্তু কারোরটা ভালো হচ্ছে, কারোরটা খারাপ হচ্ছে, কারোরটা কারোর চোখে ভালো লাগতেছে, কারোরটা কারোর চোখে খারাপ লাগতেছে। মানে ধরেন কেউ একজন বিয়েতে গেছে, বিয়েতে কেউ পরে গেছে শাড়ি পরে গেছে, কেউ আপনার এমনি থ্রি পিস বা নর্মালি গেছে। এখন কারোর ওই শাড়ি পরাটা ভালো লাগতেছে, কারোর আপনার ওই থ্রি পিস পরাটা ভালো লাগতেছে না। এখন কথা হইলো যে যদি কেউ যদি শুধু মামলার নাম লেখে তাহলে তারটা তো ভুল না, বা ভুল হিসাবে নিবেও না। যদি ডিএলআর লেখা পসিবল না হয় তাহলে সে শুধু মামলা লিখবে, সমস্যা নাই, ভুল নাই। তবে যদি লেখা হয় তাহলে তো সেটা এই যে গুড, বেটার, বেস্ট, একটা হলো গুড, একটা হলো বেটার, আর একটা হলো বেস্ট। এখন অনেক পুরানো যে মামলাগুলো আছে, যেমন সাক্ষ্য আইনের মামলাগুলো ম্যাক্সিমাম আপনার 1834 বা ওই সাইডের মামলা, দূরের মামলা। তো ওই মামলাগুলো আমি যদি ভুল সাল লিখে আসি তাহলে কি ওরা ধরতে পারবে? বিষয়টা হলো কি, যে যখন একজন ব্যক্তি খাতা দেখে তখন কিন্তু শুধু একজনের খাতা দেখে না, শত মানুষের খাতা দেখবে। টোটাল পরীক্ষা দিবে 18,000 মানুষ। তখন আমরা এই যে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পরীক্ষা দিয়েছি মোহিনী, বা যারা এই যে ইসে অনার্স করেছেন বা এমনি করেছেন, আমরা অনেক সময় মামলার নাম মনে আছে, সালটা আমরা উলটপালট লিখছি। ইভেন কিছু ক্ষেত্রে আমরা মানে নাম বাড়াইও মামলা লিখছি। এটা তার বিশ্ববিদ্যালয়ের টিচার না, বা ওই গতানুগতিক অনেকেই না। এখন কথা হলো যে অনেক খাতা দেখবে, তখন সঠিক কোনটা, সঠিক সাল কোনটা, তাদের কিন্তু খাতা দেখতে দেখতে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর কোনটা ভুল আর কোনটা সঠিক তাদের কিন্তু দ্বিতীয়বার দেখা লাগবে না, জাস্ট ওই পেজের উপর চোখ দেওয়ার সাথে সাথেই তারা মানে বুঝতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এটা যদি আরেকটু ভালো করে রিয়েলাইজ করতে চান তাহলে আপনারা দুই একজনের খাতা একটু আপনারা নিজেরা মূল্যায়ন করবেন। যখন মূল্যায়ন করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নকর্তা বা যে এক্সামিনার যে আপনার খাতা দেখে, সে প্রশ্ন বা খাতা দেখার সময় কোন কোন বিষয়ে তার ফোকাস, মেন ফোকাস যায়, তখন কিন্তু আপনারা কিন্তু ওই বিষয়গুলো অ্যাভয়েড করে খাতায় লিখবেন। জি ভাই, বুঝতে পারছি। তার মানে সাল না লেখাই ভালো যদি একান্তই মনে না থাকে। যদি ভুল লেখার দরকার নাই, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টরের পরীক্ষা, সো না পারলে সমস্যা নাই, কিন্তু জানিয়ে শুনে ভুল লেখা এটা হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। হয়তো ফেল হবে না, কিন্তু বিচারক বুঝতে, ওই যে খাতা দেখবে সে বুঝতে পারবে। হ্যাঁ, ভাই লিখিতের মধ্যে যদি ভুল দেয় বা ভুল তথ্য দিচ্ছে তাহলে তো নাম্বার দিবে না, কিন্তু নাম্বার তো কাটা যাবে না। হ্যাঁ, নাম্বার কাটা যাবে, এবং কিছু যদি সঠিক হয়, কিছু যদি ভুল হয় তাহলে দুই এক নাম্বার দিল। আর যদি মনে করেন যে সবই ভুল, মূল গ্রাউন্ড থেকে আপনারা বের হয়ে যায় যদি অন্য প্রাসঙ্গিক কোনো বক্তব্য উপস্থাপন করেন, মানে জি। প্রশ্নে এক আপনারা চলে গেলেন, মানে প্রশ্নে যায় যে আপনার ওই কাশ্মীরের বিরোধ, আপনারা নিয়ে চলে গেলেন সিরিয়ার বিরোধ, তাইলে তো আসলে নাম্বার পাবেন না। আপনারা কাশ্মীর চাইলে পরে আপনারা কাশ্মীরের আশেপাশেও যদি যান তাহলেও কিছু নাম্বার পাইলেন। আর যদি মনে করেন যে কাশ্মীর এটা চাইছে, আপনারা ফিলিস্তিনের বিষয়টা নিয়ে চলে আসছেন, আমেরিকার বিষয়টা এটা নিয়ে চলে আসছেন, তখন কিন্তু নাম্বার পাবেন না। মানে আপনাদের মূল ফোকাস থাকতে হবে যে প্রশ্নে কি চাচ্ছে, প্রশ্নে কি চাচ্ছে। এবং আপনারা এটা কিন্তু আপনাদের এই ডিপার্টমেন্টের কোনো পরীক্ষা না
যে আপনাদের যত পেজ বেশি লিখবেন তত বেশি নাম্বার। এটা জিনিস মনে রাখবেন যে এখানে যত আপনারা টু দা পয়েন্টে লিখবেন তত বেশি নাম্বার, যত বেশি টু দা পয়েন্টে লিখবেন তত বেশি নাম্বার। সেটা লেখা বড় হোক বা ছোট হোক, এটা কোনো ম্যাটার না। রাইট রাইট। আশা করি বুঝতে পারছেন। জি। এখন দেখেন যে মৃত বা নিখোঁজ ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতিতে বা কিভাবে প্রাসঙ্গিক, উদাহরণ সহ আলোচনা করুন। কয়েকটা গ্রাউন্ড রিলিয়া বলো তো। রিলিয়াকে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে তাকে আমি অ্যাক্টিভ করতে পারতেছি না। ভাই আমি কিন্তু সবই শুনতেছি, আমি হ্যাঁ, সত্যি তুমি সত্যি সব বলো শুনতেছি। এই মৃত্যুকালীন ঘোষণা কোন পরিস্থিতিতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক? মানুষ যখন মারা যাবে তখন। মৃত্যুকালীন ঘোষণা কোন বিষয়ে হবে? মৃত্যুর কারণ বিষয়ে। মৃত্যুর কারণ বিষয়ে। এটা কার কাছে প্রদান করা যাবে? যে কোনো ব্যক্তির কাছে। যে কোনো ব্যক্তি তো বুঝলাম, তাই বলে কি পুলিশের কাছে যাবে? হ্যাঁ ভাইয়া, পুলিশের কাছেও যাবে। ভাই ঠিক আছে। সে সাইন ডিক্লারেশন পুলিশের কাছে দেওয়া যায়। ওই ব্যক্তি হ্যাঁ। যে ব্যক্তি মৃত্যুর আশঙ্কা করে বিবৃতি দিবে, তার সামনে যেই থাকুক না কেন, তার সামনে এটা বলতে পারবে। আর হ্যাঁ, হ্যাঁ। 32 ধারা 4 শ্রেণী ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হবে 8টি ক্ষেত্রে। হ্যাঁ, 4 জনের ব্যক্তি 8টি ক্ষেত্রে। এই 4 জন ব্যক্তি কে কে? এটা মৃত কিন্তু ব্যক্তি মৃত্যুকালীন হইলো না, কিন্তু এটা কিন্তু মৃত্যুকালীন ঘোষণা হইলো না। তাইলে এই 4 জন ব্যক্তি 8টা ক্ষেত্র, এটা কিন্তু মৃত্যুকালীন ঘটনার ক্ষেত্রে আসলো না। ঘটনা কিন্তু পাল্টে গেল রাজু ভাই। বুঝি না এটা। হলো কি, যাকে সাক্ষী হিসেবে ডাকা যায় না জি। বা হাজির করা যায় না। ও ঠিক আছে, যাকে হাজির করা যায় না বা উপস্থিত করা যায় না, সেই ধরনের ব্যক্তির বক্তব্য 4 শ্রেণীর ব্যক্তি আছে। আর ক্ষেত্র আছে কয়টা? 8টা ক্ষেত্র আছে। তাহলে আমরা যেহেতু প্রাসঙ্গিকতার মানে সূত্রে চলে আসলো, এই 4 শ্রেণীর ব্যক্তি ধরেন, যেমন যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে, সাক্ষ্য জি। প্রদান করতে পাগল হয়ে গেছে বা অক্ষম হয়ে গেছে, আর যাকে আদালতে হাজির করা যায় না, হাজির করা সময় সাপেক্ষ ব্যাপার, সে হলো সুদূর আপনার চীন দেশে থাকে, আমেরিকায় থাকে, তাকে হাজির করা সম্ভব নয়। সেই ধরনের ক্ষেত্রে আপনার কি করা যাবে? এই 4টা ক্ষেত্রে 4 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। সাক্ষ্য, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। 8টা ক্ষেত্র কি কি? 8টা ক্ষেত্র হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুকালীন ঘোষণা। জি, স্বাভাবিক কাজকর্মের রীতি, স্বাভাবিক কর্মের রীতি অনুযায়ী লিপিবদ্ধ বিবৃতি, হ্যাঁ, স্বার্থের পরিপন্থী বিবৃতি, এভাবে মোট আরো আছে, মোট 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, আরেকটা যেমন আর্থিক বা মালিকানা বিষয় সম্পর্কে কোন জনগণের অধিকার, স্বার্থ বা প্রচলিত কোন প্রথা সম্পর্কে, কোন রক্তের সম্পর্কে, বৈবাহিক অবস্থা, দত্তক সম্পর্কিত, পারিবারিক উইল বা দলিল বিষয়ে, কোন দলিল উইল বা লিপিবদ্ধ হয়ে আছে সেই মর্মে, বা কোনো বিষয় একাধিক ব্যক্তির অবগতির বিষয় জড়িত থাকলে তাদের দেখা বিবৃতি প্রাসঙ্গিক। এই যে 8টা ক্ষেত্র আপনারা অবশ্যই মনে রাখবেন। মনে রাখবেন কি মুখস্থ রাখবেন? এই 8টা ক্ষেত্র মুখস্থ রাখবেন, প্রশ্ন আসলে পরে একদম মানে চোখ বুজে লিখে দিবেন। এই ক্ষেত্রগুলো কিছু কিছু ধারা, কিছু কিছু বিষয় আপনাদের ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, যেগুলো আপনারা বানায় লিখতে পারবেন না। আর কিছু কিছু আছে যে আপনারা মূল কনসেপ্ট ঠিক থাকলে নিজের মতো করে লিখতে পারবেন। আমি একটা খাতা দেখলাম, খুব সম্ভবত কার জন্য আমার মনে আসতেছে না, ও খাতাটা লেখছে এরকম ভাবে, মানে মূল কনসেপ্ট খুব ঠিক আছে, কিন্তু সে নিজের ভাষায় লেখছে, নিজের ভাষাটাও খুব সাবলীল ছিল এবং সে ভালো নাম্বার পাইছে। মানে আদালতের ভাষা বা বইয়ের ভাষা সে অ্যাভয়েড করছে,
কিন্তু তার মূল কনসেপ্ট গুলো খুব সুন্দর ছিল, মূল কনসেপ্ট গুলো সুন্দর দিয়ে সে নিজের মতো করে লিখছে, লেখা যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো আপনার খুব বইয়ের ভাষা উল্লেখ করবেন। হ্যাঁ, তাহলে এই যে মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝেন, এই যে এই প্রশ্নের উত্তর আসবে আপনার যে কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ সম্পর্কিত মৌখিক বা লিখিত যে কোনো ধরনের বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গণ্য হইবে। আরেকটা বিষয় যে মৃত্যুকালীন ঘোষণা সে দিল কিন্তু সে মরে যায় নাই। এই যে ধরেন একজন ব্যক্তি আছে আপনাদের এলাকায়, ধরেন সবারই এলাকায় তার বয়স হয়ে গেছে 80 বছর, সে কিছুদিন পর পরই হলে আপনার ওই মরার আর কি, মারা যাওয়ার পূর্ব মুহূর্ত আর কি তার ক্রিয়েট হয়ে যায়, মারা যাচ্ছে যাচ্ছে কিন্তু মারা যায় না। প্রত্যেকবারই সে মৃত্যুকালীন ঘোষণা বা বিভিন্ন রকমের আর কি বিবৃতি দিল কিন্তু সে মারা যায় নাই। তা প্রশ্ন হলো যে মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে সে যদি বেঁচে যায় তাহলে সেই মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য নয়, সেটা গ্রহণযোগ্য হইবে না। আশা করি বুঝতে পারছেন পুলিশের নিকট প্রদত্ত মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য কি না। আর এটা অবশ্যই পুলিশের নিকট মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য, যে কোনো ব্যক্তির নিকটে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হইবে, সে পুলিশ হোক, ডাক্তার হোক, আইনজীবী হোক, জজ হোক, ম্যাজিস্ট্রেট হোক, এটা কোনো ফ্যাক্ট নয়, যার কাছেই দিক না কেন সেটা গ্রহণযোগ্যতা পাবে। আরেকটা বিষয় হলো যে মৃত্যুকালীন ঘোষণা উপাদান কি কি, এই উপাদানের মধ্যে কি কি লিখবেন, মৃত্যুকালীন ঘোষণার উপাদানের মধ্যে লিখবেন যে যে ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা তাকে অবশ্যই মারা যাইতে হবে, মৃত্যুর কারণ সম্পর্কিত হইতে হবে, এবং মৃত্যুকালীন ঘোষণা ফৌজদারি এবং দেওয়ানি উভয় মামলায় ব্যবহার করা যায়, এবং অন্যান্য আরো কয়েকটা ক্ষেত্রগুলো। আর আপনারা যখন পয়েন্ট লিখবেন, পয়েন্ট লেখার সময় অবশ্যই পয়েন্ট গুলো আপনারা এক লাইন 2-3টা অক্ষরেও যদি লেখেন তারপরেও আপনারা পয়েন্ট দিয়ে লিখবেন, ক লিখবেন, খ লিখবেন, গ লিখবেন, লিখে আপনারা একটু ফাঁকা করে দিবেন, এটা আপনাদের জন্য আরেকটু ভালো হবে। কিছু কিছু ওই যে কয়েকটা খাতা দেখলাম ওই খাতাতে লেখছে যে জড় বুদ্ধি, তারপরে পাগল, সরি নাবালক, এই বিষয়গুলো আপনারা ওই কমা দিয়ে দিয়ে লেখছে, এটা দরকার নাই। আপনারা ক দিবেন, খ দিবেন, গ দিবেন, বা 1 দিবেন, 2 দিবেন, 3 দিবেন, বা রোমান সংখ্যা দিবেন, দিয়ে একদম সিকোয়েন্স মেনটেন করে পরাপর লিখবেন। এটাতে আরেকটু মানে মেন পয়েন্টে যে খাতা দেখবে তার ফোকাসটা চলে আসে। আশা করি বুঝতে পারছেন। তারপরে বোঝা যায় মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য কি, মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য কি। এই সাক্ষ্যগত মূল্যায়ন করতে যাওয়ার সময় আপনারা দেখবেন অবশ্যই এটা সততা নিরূপণ করবেন, বিচারক করবে অবশ্যই সে এটা সত্য আছে কিনা, এটা অবশ্যই বিচারক জাস্টিফাই করবে, এক্সামাইন করবে। এখন কথা হলো যে মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর সেই ব্যক্তি বেঁচে গেল, তার যে বিবৃতি ছিল সেই বিবৃতি কি প্রাসঙ্গিক হবে বা গ্রহণযোগ্য হবে বলেন তো কেউ? এটা তো সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী যদি মৃত্যুর আশঙ্কা করে কোনো ব্যক্তি মৃত্যুর বিবৃতি দেয়, এরপরে যদি সে বেঁচে যায় তাহলে 57 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে না? প্রাসঙ্গিক হবে। আরেকটা ধারা আছে, আরেকটা কোন ধারা আছে? আরেকটা আর কেউ? 145 এবং 157 ধারা, এই দুইটা ধারাই মৃত্যুকালীন ঘোষণা করার পরে উক্ত ব্যক্তি যদি বেঁচে যায় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, বেঁচে গেলে 145 আর 157 এই দুইটা ধারাই প্রাসঙ্গিক। ঠিক আছে। এটা আর কি গ্রহণ করা যাইবে, সমর্থনযোগ্য সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাইবে। আরেকটা বিষয় দেখেন, মৃত্যুকালীন ঘোষণা কি আংশিক হতে পারে? এই প্রশ্নের উত্তর করেন তো কেউ, দেখি কে পারেন। মৃত্যুকালীন ঘোষণা কি আংশিক হইতে পারে? শোভন, মোস্তাফিজ, মোহিনী, রিলিয়া, নিবিড়,
নিবিড় বলো তো, মৃত্যুকালীন ঘোষণা আংশিক হইতে পারে কিনা? ভাই মৃত্যুকালীন ঘোষণা আংশিক হতে পারে, কনসেপ্টটা আমার ক্লিয়ার না। মৃত্যুকালীন ঘোষণা আবার আংশিক হয় কেমনে ভাই? হ্যাঁ, আংশিক হয় কেমনে, এই যে মূল কনসেপ্টটা বা তোমার মূল ধারণাটা বা পয়েন্টটা ঠিক আছে, কারণ মৃত্যুকালীন ঘোষণা আংশিক হইতে পারে না। মৃত্যুকালীন ঘোষণা সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। মৃত্যুকালীন ঘোষণা আংশিক হইতে পারে না। হ্যাঁ, এখান থেকে তার পরবর্তীতে কোন কোন ধারাগুলো পড়া লাগবে সেই বিষয়গুলো আমরা লিখে দিচ্ছি, আপনি ছবি তুলে দিয়ে দিব। আর একটা বিষয় মনে রাখবেন, স্বীকৃতি, স্বীকারোক্তি আর মৃত্যুকালীন ঘোষণা, এই তিনটা বিষয়ের মধ্যে পার্থক্য, এটাগুলো একটু লিখে রাখবেন। তিনটা বিষয়ের পার্থক্য নিজের মধ্যে, যদি কোনো আইনে যদি পার্থক্য আসে বা কোনো পরীক্ষাতে বা কোনো প্রশ্নে, তাহলে আপনারা একটু পয়েন্ট দিয়ে দিয়ে লিখবেন, পাশাপাশি সার্কেল করে লিখবেন, পাশাপাশি সার্কেল করে লিখবেন, একটা বেসিসের উপর ভিত্তি করে একটা সুতার একটা পার্থক্য নিরূপণ করে নেবেন। খুব সুন্দর করে লিখবেন, মানে এরকম ভাবে লিখবেন বিষয়টা মূল আপনার প্রশ্নে কি যাচ্ছে এবং আপনি কিভাবে উপস্থাপন করতেছেন, এটা হলো মেন। আপনি কম লিখেন কিন্তু সঠিকটা লিখেন, তাহলে দেখবেন নাম্বার ভালো পাইবেন। এবং টু দা পয়েন্টে লিখবেন। আমি বারবার বলতেছি আপনাদের যে আপনারা লেখার সময় অবশ্যই টু দা পয়েন্টে লিখবেন, অপ্রাসঙ্গিক কোনো কিছু নিয়ে আসবেন না। হ্যাঁ, এই যে তারপরে আপনার যে ইয়েটা 33 ধারা আর 32 ধারা, এই ধারা থেকে এই দুইটা ধারা একটু ভালো করে পড়বেন, মূল কনসেপ্টটা একটু ভালো করে রাখবেন। 33 ধারাতে 5টা ক্ষেত্র বলা আছে, এই 5টা ক্ষেত্র একটু ভালো করে একটু পড়বেন। 5টা ক্ষেত্র বলতে কি, 5 শ্রেণীর ব্যক্তি, 5 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে, 3টা ক্ষেত্র আছে। হ্যাঁ, তারপরে চলে যাব আমরা বিশেষজ্ঞের মতামত বলতে কি বুঝেন। বিশেষজ্ঞের মতামত বলতে কি বুঝেন, এটা খুবই সাধারণ একটা বিষয়। যে ধরেন কোনো বিষয় সম্পর্কে যে ব্যক্তি এক্সপার্ট, যে ব্যক্তির বিশেষ জ্ঞান আছে, সেই ব্যক্তির কোনো মতামত, সেই ব্যক্তির মতামত হইলো আপনার কি, বিশেষজ্ঞের মতামত। এটা হলো মূল কথা। এর মধ্যে আপনার উদাহরণটা নিয়ে আসতে পারেন। আপনারা সবাই এখানে যারা আছেন সবাই লয়ার, তাই না? লয়ার আর অ্যাডভোকেট দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্য আপনাদের সবাইকে আমি লয়ার বললাম। দেখুন, আপনাদের কাছে যদি কোনো ব্যক্তি আসে বা কোনো অথরিটি যদি কোনো মতামত চায়, তাহলে আপনারা ল এক্সপার্ট না, আপনার আইন বিশেষজ্ঞ না, আপনারা তো অনার্স করেছেন, আপনারা আইনের উপর পড়ালেখা করেছেন, অবশ্যই আপনারা সবাই কি আইন বিশেষজ্ঞ। তা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো সেই বিষয়ে যদি জানতে চাই, তাহলে আপনাদের মতামতটা হবে কি বিশেষজ্ঞের মতামত। বা আপনাদের হস্তলিপি বিষয়ে বা ফরেনসিক বিষয়ে বা অন্যান্য যে কোনো বিষয়ে বা ডিজিটাল রেকর্ড বিষয়ে পুরো মন্তব্য যদি কোনো ব্যক্তি চেয়ে থাকে, তাহলে সেই মন্তব্যটা কি হবে, তার প্রদানকৃত মন্তব্য এক্সপার্ট ওপিনিয়ন হিসাবে গণ্য হইবে। আবার দেখেন, বিশেষজ্ঞের মতামতের গ্রহণযোগ্যতা আলোচনা করুন। বিশেষজ্ঞের মতামত গ্রহণযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে আপনারা প্রথমেই পয়েন্ট উঠে করবেন, বিশেষজ্ঞের মতামত গ্রহণ করিতে বিচারক বাধ্য নয়, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এই প্রশ্নটা যদি আসে, তাহলে আপনার প্রথমে এই পয়েন্টটা আপনারা উল্লেখ করবেন এবং ধারাটা উল্লেখ করবেন। এই দুইটা পয়েন্ট যদি আপনারা উল্লেখ করেন, তাহলে আপনার নাম্বার কাটার কোনো স্কোপই নাই, স্কোপই নাই। তার পরবর্তীতে আপনারা বলবেন, আরেকটা পয়েন্ট দিবেন যে বিশেষজ্ঞের মতামতের কারণও প্রাসঙ্গিক, এটা হলো 46 ধারাতে বলা আছে। বিশেষজ্ঞের মতামতের কারণ, কোন গ্রাউন্ডে মতামত দিল, বা একই বিষয়ে কি একজনেরই কি মতামত নিবে, একাধিক ব্যক্তির মতামত নিতে পারে না। ফরেন্সিক রিপোর্টে আপনার মতামত নিল 4জন ব্যক্তির মতামত নিল, বা 4জন ব্যক্তির মতামত নেওয়ার পরে বিচারক কি করলো, মিলায়ে দেখলো যে সবার মতামত এক হয় কিনা, কারণ তারা 4জনই এক্সপার্ট। যখন তারা এক্সপার্ট হবে, তখন কিন্তু আপনাদের এই তাদের প্রত্যেকের বক্তব্য কিন্তু সমান হবে বা একই রকমের হবে। যখন দেখবে যে যার বক্তব্য বা একজনের বক্তব্য যদি এক না হয়, তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না।
ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছেন। Expert opinion must need very careful examination. Expert opinion needs very careful examination. এটা আপনার বলতে কি এক্সপার্ট ওপিনিয়ন গ্রহণের সময় অবশ্যই সেটা বিচারক সুন্দরভাবে কি করবে, পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সত্য কিনা সেটা যাচাইও সে করতে পারবেন। সে যে পন্থা অনুযায়ী সে যাচাই করতে পারে, সে সেই পন্থা অনুযায়ী সে সেটা তার বিবেচনামূলক ক্ষমতা দ্বারা সে সেটা এক্সামাইন করতে পারে। আরেকটা দেখেন যে একজন ব্যক্তির স্বাক্ষর বা হস্তলিপি প্রমাণের জন্য কোন ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য। বিশেষজ্ঞ নয় এমন ব্যক্তির মতামত কি সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য? হস্তলিপি বা স্বাক্ষর বা হস্তলিপি প্রমাণের জন্য কোন ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য? এই প্রশ্নটা আপনারা একটু দেখে নেবেন, কয়েকটা গ্রাউন্ড উল্লেখ করা আছে। আরেকটা প্রশ্ন দেখেন, যে ব্যক্তি বিশেষজ্ঞ নয় তার মতামত কি গ্রহণযোগ্য? বলেন তো কেউ, শোভন বলো তো। শোভন কি শুনতে জানা পাচ্ছ? এ বিষয়ে জানা নাই ভাই। হ্যাঁ, মুস্তাফিজ। আমি বলি, যে ব্যক্তি বিশেষজ্ঞ নয় সে কিন্তু তার মতামত প্রাসঙ্গিক হইব যদি যে বিষয়ে মতামত চাওয়া হবে ওই বিষয়ে যদি ওই ব্যক্তি জানা থাকে। তার যেমন হচ্ছে কি যদি সম্পর্কের বিষয়ে অভিমত প্রাসঙ্গিক হবে যদি পরিবারে কারো থেকে অভিমত চাওয়া হয় বা যে ব্যক্তি তার সম্বন্ধে জানে ওই ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক হবে। এই যে এখানে আপনার উল্লেখ করবেন 47 ধারা, 47 ক, 48 ধারা, 49 ধারা, 50 ধারা। এখানে রীতিনীতি, প্রথা, হস্তলিপি এবং সম্পর্ক বিষয়ে উল্লেখ করা আছে। এই বিষয়গুলো আপনি ধারা উল্লেখ করে একটু জাস্ট ব্যাখ্যা করে দিবেন যে এই ক্ষেত্রে যে ব্যক্তির জানা আছে, যে ব্যক্তি এই বিষয়ে অবগত, তার মতামত কি হবে, প্রাসঙ্গিক হবে। দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু লাগবে না, জাস্ট মূল কথা কোন ধারায় কি বলা আছে শুধু এইটুকু মনে রাখবেন। আর 48 আর 49 এই দুইটা ধারা একটু গুলায়ে ফেলবেন না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে 48 আর 49 ধারা একটু গুলায়ে যায় বা এক্সচেঞ্জ হয়ে যায়। কে কয় ঘন্টা পড়ালেখা করেন? ভাই পড়াশোনা করতে পারি না বিভিন্ন ঝামেলার কারণে। কি বিষয়ে ঝামেলা? রাজু ভাই, জি, সমস্যা কোনো? পড়ালেখা কম করেন? পরীক্ষা দিয়ে আসছে ধরে পড়ালেখা হতেছে না। বললেন 2 বছর, আর আপনি লিখিত জন্য হাতে সময় পাচ্ছেন 45 দিন। তারপরে যদি আপনি যদি ঠিক মতো না পড়ালেখা করেন তাহলে তো বিপদে পড়বেন। বিপদে পড়া যাবে না। এইখানে যারা আছে আমি মনে করি যে 100%ই পাস করবে, একজনও ফেল করবে না। শুধুমাত্র আপনারা প্রত্যেকদিন অন্তত 4 ঘন্টা করে পড়বেন, সর্বনিম্ন 4 ঘন্টা করে পড়বেন, আর বেশি যত পারেন পড়বেন। এবং ওই অযথা উল্টাপাল্টা কোনো বই পড়বেন না। বই রাখবেন একটা, যে কোনো একটা বই রাখবেন, আর ওই একটা বই সুন্দর করে বারবার পড়বেন। এবং যে বিষয়গুলো আপনি পারেন সেই বিষয়ে আপনার অত বেশি সময় দেওয়ার দরকার নাই। যে বিষয়টা আপনি পারেন না সেই বিষয়ের উপর বেশি সময় দিবেন। তারপরে মনে রাখবেন যে আপনার সব পড়াতে আপনার কাজে লাগবে না। যেই পড়াটার উপর আপনি 2টা নাম্বার পাবেন সেই পড়াটা আপনার কাজে লাগবে। যেমন ধরেন আপনি যে পরিশ্রম করতেছেন সবই ঠিক আছে, অনেকেই আছে দেখবেন যে 48 থেকে 49 বা 49.50 এরকমের পায়ে ফেল করেছে। এরকমের স্টুডেন্ট আছে আপনার মিনিমাম ধরেন 10,000। বা 46 থেকে 49.49
49.50 এরকমের আছে, ধরেন যে 12,000 বা 10,000। একটু চিন্তা করে দেখো তো, একটা প্রশ্ন যদি এদের সঠিক 5 হয়ে মার্কে যায়, কমানো যায় না? হ্যাঁ 5 মার্কে কমানো যায় না? 50 তো অনেক বেশি হয়ে গেছে। না না ঠিক আছে, 50 লিখিতর জন্য ঠিক আছে, লিখিতর জন্য আমরা তো আসলে 33-এ পাস করে আসছি, এখন 50 একটু বেশি মনে হয়। আসলেই ভাইয়া 33-এ পাস করে আসছি, সেখানে 35 হোক, 40 বেশি লাগে, তারপরেও ঠিক আছে, কিন্তু 50 আবার অনেক বেশি। তারপরে তো পাস করতেছে, সবাই করতেছে না। তা করতেছে। কেউ কেউ যদি পাস সবাই না করতো, করলে কি আমরাও পাস করবো নাকি ভাইয়া? তাদের হ্যাঁ পাস তারা, আমরা তো ফেলও করতে পারি। আল্লাহ ভরসা, এখানে কেউ ফেল করবে না, সবাই ইনশাল্লাহ পাস করবে। 50 নাম্বার তো ইজিলি পেয়ে যাবেন, 50 তো বেশি কম না। ভাইয়া মনে একটা বলা ছিল, পুলিশের সময় আপনি সবসময় আশ্বাস দিতেন না আপনারা সবাই পাস করবেন। ইনশাল্লাহ সবাই পাস করে আসছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ পাস করবেন। শুধুমাত্র প্রত্যেক দিন, এই যে 45 দিন, এখন আপনার হয়তো 35 দিনের মতো সময় পাবেন, আর 28 তারিখ, তাই না? একটু বেশি পাবেন। এর মধ্যে আবার ঈদ আছে, সবকিছু মিলে আপনারা 45 দিন বা 50 দিন সময় পাচ্ছেন। এই সময়টা আপনারা টোটালি অন্তত প্রত্যেকটা দিন 4 ঘন্টা করে পড়বেনই, বেশি যে যত পারেন, যার যত লাগে আপনারা পড়বেন। আর বিষয়টা হলো কাজের কার্যকারী পড়া পড়বেন, পড়ার সময় মোবাইল টোবাইল বন্ধ রাখবেন, এবং যে সময়টা আপনার একদম নিরিবিলি সেই সময়টা পড়বেন। মাঝে মাঝে জোরে জোরে পড়বেন, মাঝে মাঝে আস্তে আস্তে পড়বেন, যেভাবে আপনাদের মেমোরিতে সেভ হয় দ্রুত সেভাবে পড়বেন, বা আপনাদের জন্য সুইটেবল প্রপার ওয়ে যেটা, সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি এতদিন ধরে পড়ালেখা করতেছেন, আপনাদের ওয়ে কোনটা বা আপনারা কোন ভাবে পড়লে আপনাদের মনে থাকে সেই বিষয়ে আপনারা ভালো করে জানেন। আরেকটা জিনিস মনে রাখবেন, লিখিতর ক্ষেত্রে আপনারা পড়বেন আর লিখবেন, পড়বেন আর লিখবেন। যখন আপনারা পড়বেন আর লিখবেন, তখন কিন্তু বিষয়টা আপনাদের ইজিলি মনে থাকবে, এবং সেটা আপনার পরবর্তীতে লেখার সময় আপনাদের দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। অনেক সময় দেখা যায় যে আপনি মুখে বলতে পারতেছেন, কিন্তু আপনি লেখায় এক্সপার্ট না। অনেকে আছে আবার মুখে বলতে পারে না, লেখায় এক্সপার্ট। আপনারা যদি কেউ যদি থেকে থাকেন যে আপনার মুখে বলতে পারেন কিন্তু লেখায় এক্সপার্ট না, তাদের জন্য কিন্তু বিপদ সংকেত। কিন্তু আপনাদের মুখের কথা কেউ শুনবে না, এখানে আপনারা খাতায় কি লিখতেছেন এটা শুনবে। সুতরাং লেখায় এক্সপার্ট হইতে হবে, এই জন্য আপনারা পড়বেন আর লিখবেন। এই লেখাটা আপনার নোট করার দরকার নাই, আপনারা রাপ করবেন আর লিখবেন, মূল পয়েন্ট গুলো আপনারা লিখবেন। একটা ধারার মূল যে বেসিক আছে সেই বেসিক গুলো পড়বেন আর লিখবেন, পড়বেন আর লিখবেন, বারবার পড়বেন, বারবার লিখবেন। ঠিক আছে। জুডিশিয়াল নোটিশ, দেওয়ানি মামলায় কোনো ঘটনা প্রমাণ করা প্রয়োজন, কোনগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। জুডিশিয়াল নোটিশ কাকে বলে? এখন কোন কোন বিষয় প্রমাণ করার প্রয়োজন আছে আর কোন কোন বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, এটা আপনারা 56, 57 আর 58 ধারাতে পেয়ে যাবেন। এখন কথা হলো যে এই 57, 58, 56 এই ধারাগুলোর বুঝার মতো কোনো কিছু নাই, শুধুমাত্র কতগুলো বিষয় আছে যেগুলো প্রমাণ করার প্রয়োজন পড়ে না। আর বাকি যে আপনার যে 11টা ক্ষেত্র আছে, এগুলো আপনারা সরাসরি মুখস্থ রাখবেন, মুখস্থ করবেন, তাছাড়া বিকল্প কোনো পথ নাই এই ক্ষেত্রে, বা যা কোনো টেকনিক যে অন্য কোনো স্কোপে যাবেন। এখানে মুখস্থ ক্ষেত্রে বিষয় হলো কি, যে কোন কোন ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন আছে আর কোন কোনগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। ঠিক আছে, এই বিষয়গুলো জাস্ট আপনারা পড়বেন। আর এভিডেন্সের পরীক্ষা কয়টা হবে, একটা না দুইটা? শুনতে পাইনি মোহিনী। বলছি ভাই, এভিডেন্সের একটা পরীক্ষা হবে নাকি দুইটা পরীক্ষা হবে? এভিডেন্স অ্যাক্টের পরীক্ষা একটাই নিব না দুইটা নিব, কোনটা করব? দুইটা নেন, দুইটা হলে নেন ভাই, দুইটা নিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে এভিডেন্স অ্যাক্টের পরীক্ষা দুইটা হবে। আমরা এই এই যে বার্ডেন অফ প্রুফ আছে না, বার্ডেন অফ প্রুফের আগ পর্যন্ত একটা পরীক্ষা নিব, আর বার্ডেন অফ প্রুফের পরে আরেকটা পরীক্ষা নিব। যেহেতু আমরা মোটামুটি ভালো একটা সময় পাচ্ছি। ভাই আমাদের হচ্ছে অপশন ছাড়া পরীক্ষা নেওয়া যায় না, মানে তিনটা দিলে তিনটাই লিখতে হবে, দুইটা দিলে দুইটাই।
মানে এখন তো আমাদের হচ্ছে লিখে শেখার দরকার, এখন তো বাদ দেওয়ার দরকার না ভাইয়া। ভুল হইলে হইলো, কিন্তু আমাদের চর্চা তো হবে। আর সবগুলা কোশ্চেনই তো শেখা উচিত এখন। হ্যাঁ, এটা তা ঠিক আছে, কিন্তু তখন বলেন, আমাদের time বাড়াইতে হবে। টাইমটা একটু বাড়াই দিবেন। ঠিক আছে, আপনারা বলেছেন, বক্তব্য দিয়েছেন, আমরা বিবেচনা করব। আমি একটা খাতা দেখলাম কতদিনে, যে একজন, সে উপরে কি লেখা আছে সেটা না পড়েই সে 3টা প্রশ্ন লিখছে 1 ঘন্টায়। পরবর্তী তাকে আমি প্রশ্ন করলাম, ভাই 3টা লিখছো কেন? সে বলতেছে যে আমি আসলে উপরে পড়ি নাই, 3টা সামনে আছে, 3টাই লিখে দিছি। মোটামুটি ভালোই লিখছে, কিন্তু 3টা প্রশ্নই লিখছে। তো এখন এই যে ঝুল, এই ঝুল যদি মূল পরীক্ষায় থেকে যায়, মনে নেই, 2-1 জনের যদি থেকে যায় তাহলে কিন্তু বিপদ আছে। আর প্র্যাকটিস মানে প্র্যাকটিসই, এবং প্রপার ওয়েতে প্র্যাকটিস। আর 3টা প্রশ্ন করব এখন। সেরকম যদি হয় তাহলে 3টাই লিখলেন, সমস্যা নাই। তবে 2টা প্রশ্ন লেখাও, এটা প্রশ্ন বাছার একটা টেকনিক শেখা যায়, বা একটা মূল যে বিষয় আছে এই বিষয়টা একটু ধারণা নেওয়া যায়, বা আপনি কোন প্রশ্নটা বাদ দিব, বাদ দেওয়ার অপশনটা কিন্তু ভালো মতো করে একটু শেখা যায় এবং বোঝা যায়। আর যদি কেউ যদি মনে করেন যে না আমি সবগুলো লিখবো, তাহলে পরবর্তীতে লিখতে পারেন, সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। ভাই একটা কথা ছিল, ওই যে 57 দ্বারা যে 11টা বিষয় আছে, এখানে শুধু 1 2 দিয়ে 11টা বিষয় লিখে দিলে হবে? আবার একটু বলেন রাজু ভাই, আমি বুঝতে পারি নাই। 57 দ্বারা জুডিশিয়াল ওই যে যে সকল বিষয় আদালতের দৃষ্টিগোচরে নিতে হবে, 11টা বিষয়। 11টা বিষয় 1 2 দিয়ে এভাবে নিচে নিচে 11টা বিষয় লিখে দিলে হবে কি? আপনি 1 2 দিবেন, ক খ দিবেন, যে এটা আপনার ইচ্ছা। তবে না আমার ভাই, মনে হয় ক খ দেওয়াই যেমন ভালো, ক দেওয়াই যেমন ভালো। আবার আমি 1 2 করেন। আমি একে দেখলাম হয়তো বাংলাদেশের আইনসমূহ, এই শুধু এই লাইনটা লিখে দিলে হবে কিনা, নাকি এটা সামনে আবার বিস্তারিত দিতে হবে? শুধু এই লাইনটুকুই লিখবেন, বাংলাদেশের আইনসমূহ, সামরিক বাহিনীর যুদ্ধ বিধি, আইনসভার কর্মপদ্ধতি, জাস্ট এইভাবে আর কি লিখবেন। এইগুলো ব্যাখ্যা করা লাগবে না, এগুলো জি ব্যাখ্যা করা। ঠিক আছে, ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ, আমরা আগামীকালকে আবার ক্লাস করব। ক্লাস করে যতটুকু সম্ভব আমরা আগাবো। তার পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাস পরীক্ষা আমরা শিডিউল করে দেব। ঠিক আছে, আশা করি আপনারা এখন পড়তে বসবেন, খাওয়া দাওয়া কইরা। কেউ যদি খেয়ে থাকেন তাহলে খেয়ে নিয়ে পড়তে বসবেন। আপাতত এই কয়েকদিন একটু কষ্ট করবেন, পরিশ্রম করেন, লাইসেন্সটা হোক। আপনারা, আপনাদের, আমার কি মনে হয় জানেন, আপনাদের এই পরীক্ষার আগে 2-1 দিন কোর্টে যাওয়া উচিত। কোর্টে যেয়ে, মানে আমরা অনেকে অনেক বড় বড় কুতুব ছিলাম এক সময়, অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন পর্যন্ত জুডিশিয়ারিতে আসলে কোয়ালিফাই করতে পারি নাই। কিন্তু যখন কোর্টে যাই তখন কিন্তু আসলে সবারই একটা থাকে, পরিচয় থাকে। কিন্তু যখন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে আমরা করি, আত্মপ্রকাশ ঘটাই কোর্ট চত্বরে, তখন কিন্তু আসলে কেউ আসলে মূল্য দিতে চায় না, মূল্য দেয়ও না। এটা মানে খারাপ লাগার একটা বড় একটা বিষয়। এই জন্য মনে করি আপনারা যদি সুযোগ পেয়েছেন, যেভাবে পরিশ্রম করবেন, ধরেন আপনারা 60% পরিশ্রম করলেন, আর 10% যদি বাড়াই দিতেন, তাহলে আপনাদের লাইসেন্সটা হয়ে যাইতো, সনদটা হয়ে যাইতো। আর একটু জোর দিলে হয়ে যেত, কিন্তু আপনারা সেই জোরটুক দেন নাই। তখন কিন্তু বিষয়টা আসলে খুব খারাপ লাগার। এই জন্য বলতেছি যে আপনারা এই কয়টা দিন একটু পরিশ্রম করেন, লাইসেন্সটা হোক, কোর্ট চত্বরে নিজের স্বাধীনভাবে মত প্রকাশ করেন, নিজের স্বাধীনভাবে পেশা করেন, প্র্যাকটিস করেন, এটা অনেক ভালো হবে। এই গত 2 দিন আগেও আমি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম। মানে এক সিনিয়র অ্যাডভোকেট, মানে সে শিক্ষানবিশ আইনজীবীকে মানে খুবই বাজেভাবে আর কি ট্রিট করলো। মানে এগুলো কোর্ট চত্বরে খুবই অহরহ ঘটে,
স্থানীয় মানে যে আদালত আছে জেলা শহর ওইগুলো তো হয়তো এরকম হয় না, কিন্তু ঢাকা শহরে ঢাকা জজ কোর্টে এগুলো ওরও প্রত্যেক দিনই হয়। ঠিক আছে, তো এই জন্য বলবো আপনাদের যে আপনারা একটু পরিশ্রম করে অন্তত সনদটা একটু কনফার্ম করেন। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস কালকে হবে, আমি জানাই দেব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আরেকটু একটা কথা ক্লাস কি 10টা থেকে শুরু করা যায় কিনা? কি 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 আবার একটু বলেন। ক্লাস 9টা থেকে করা যায় কিনা? আসলে অনেক সময় ধরেন যে রাজু ভাই আমার নিজেরও প্রস্তুতি নেওয়ার একটা বিষয় থাকে, আবার সবকিছু তো আসলে অনেক সময় কেউ কেউ আবার বলে যে না একটু লেট করে নেন, আবার কেউ কেউ বলে যে একটু আগে নেন। তো সবকিছু মিলে আসলে সময়টা সবার দিক বিবেচনা করেই নির্ধারণ করতে হয়। একটু ভাই একটু সবাই যদি একটু স্যাক্রিফাইস না করেন তাহলে আসলে তো একমত হওয়া যাবে না। এই জন্য সবাই একটু নিজের জায়গা থেকে যদি কোনোভাবে যদি কোনো দিক থেকে স্যাক্রিফাইস করা যায় তাহলে করবেন। ঠিক আছে, একটু মানায় টানায় নিলেন। ঠিক আছে রাজু ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।